পর্ব ২৫। কলেজে ঢুকতে ঢুকতে মায়ার ৯টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এতটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টদের। জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজে চত্বরেই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সে, হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিকের নেই জানালো যে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়ের বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া সেটা জানার আগ্রহ দেখালো। সেটা হলো, তোর হৃদবাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজের ভবনে দ্বিতীয় তলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লোহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ের কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরে মায়াকে বোঝাতে দিয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম, ছেলে হিসেবে হৃদবাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়া কুঞ্চিত কপাল ভাস শীতল হয়। বেশ অবজ্ঞা করিয়ে বলল, কেমন আবার লাগবে? ৮-১০টা ঠিকঠাক পুরুষের মতোই লাগে। তবে ওনার রাগ অহংকারের সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলো কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউয়ের রূপ তো ডাল ভাত, বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাইরে নজর বেশি থাকে, বিয়ের পর পরকীয়ার সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়, যদি সবটা আমার ব্যক্তিগত মতামত। তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপের প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙ্গাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসাটা তো কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ টাগ দেখাবো সেদিন সে এসে বলবে, বউ ধরো তো এই পরা পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এর পরা পানিটা খেলেই তুমি তোমার রাগ টাকার করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসির পরা পানি। তুমি বরং খাও খাও খাও। মায়ের ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্য বুঝি কেউ পারে পরা খাওয়াই? এটাও সম্ভব বুঝি? মায়ের দৃঢ় গলায় উত্তর আসলো, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় পাগলামো করেই বেড়ায় পার্টনারদের সাথে। তাই আমিও আল্লাহর কাছে নিজেকে এর জন্য এমন একটা সোলমেট চাই, যে যেমনই হোক আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো, আর সেজন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকেই চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে, তখন জামাই আর পিছন পিছন নয়, বরং আমি জামাইয়ের পিছন পিছন পীর বাবার পরা পানি নিয়ে ঘুরতে হবে, তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি। মায়ের চিন্তা ভাবনায় ধরন সব সময় সবার থেকে অদ্ভুত হয়। সেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতো জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদ খানকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতে হৃদের মতো তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। সে আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর যদি তোর নিখুঁত জামাই কোনোভাবে হৃদবাইয়ের মতো সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়ার আবার দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না। আমার জামাই হৃদ খানের মতো এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও তো দেখিনি, তবে আমি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্ভব বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মন মতন। মায়ের কথায় খানিকটা অসন্তুষ্টি গলায় ঝাঁঝালো শ্রেয়া, বিরক্তি নিয়ে বলল, না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতো সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়া গলার দৃঢ়তা নিয়ে আসলো, কণ্ঠ খাটিয়ে নি বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? সাথে হলেও বউ হই আমি, তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পানি পড়া খাওয়াবো আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়ের কথায় একটা অন্ধলোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চাই। আচ্ছা যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়েরই কোনো অপছন্দের পুরুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ের, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা মায়া তো হৃদয়কে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি মায়াকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়াকে উত্তর দেয়, অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া এমনি ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদখান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবলো না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরে যদি হয়, তারপরে যদি মনে করতে বলিস তাহলে সেটা স্বাভাবিক, সেটাই করব, বিচ্ছেদ মানে তালাক। হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। সত্যি যদি ভাই ছাড়তে না চাই ছাড়িয়ে নেব,
তারপরও মায়ের সাথে থাকবি না? না। মায়া দৃঢ় গলায় কথায় শ্রেয়া বুঝতে পারে মায়া আসলে হৃদকে পছন্দ করে না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণ দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন রে হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসে উড়িয়ে দেওয়ার মতো করে মায়ের পাশ ঘেঁষে করিডোরে রেলিং এসে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখে দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মাখিয়েছিল। আমি স্কুলে গেলে সিনিয়ররা পড়া পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘুরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চাই। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুর ফেস তো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখনো বলবো না, তুই অবশ্য নিজের চোখে দেখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে, পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো সুন্দর বিয়ের উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম, সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়ের তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবে ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্ট নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে আমি বিবাহিত ছিলাম এবং ততদিন নিখোঁজ স্বামীকে মন দিয়ে বসে আছি। সেজন্য আমার কখনো ওই প্রেম টেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখা হয়েছিল। যদি আমি বিবাহিত না হতাম, তখন হয়তো সুন্দর বেয়াই হিসেবে হৃদ খানের রূপে গলে পানি হয়ে যেতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেজন্য অন্য কেউ ঢোকার নো চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হলো 10টায়। স্বাভাবিকের নেই জুয়ের সাথে বকাঝোকা শুনলো মায়াকে, কিন্তু শ্রেয়াকে সাথে মায়ের সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। হয়তো আজ জুই মায়ের নামে বিচারতন্ত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বোধপূর্ব আচরণ করছে স্বামীর খুঁজে, সেটা মায়ের জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতেই দ্রুত তাড়াহুড়ায় মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানিকটা সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হতে গেলে অসুস্থ দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিকই দেখেছে মায়া দৌড়ে কলেজের গেটে গিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুই রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেলে অসুস্থার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করে সে জুয়ে মায়াকে ধরে বেঁধে সবকিছু প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়ের অস্থির নিয়ে ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ের। কাউকে ভালোবাসা তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনোই করতে পারতো না ও স্বামীর অগোচরে। তীব্র অপরাধবোধে মায়া রিকশার মধ্যেই বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখন পর্যন্ত দেখেইনি, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া, সোজা কিডনি বিক্রি করে দিন তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতেই পারে না এই দুনিয়াতে। মায়ের সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়া হঠাৎ রিকশায় কান্নায় রিকশা চালক চমকে পিছনে তাকালো। গাড়ির গতি কামিয়ে মায়াকে কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং তিনি মায়ের কথায় স্বাভাবিকের নেই দ্রুত গাড়িটা টানলো মায়ের দেওয়া ঠিকানায়। মায়া রাস্তার পথের দিকে তাকালো, হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজ ড্রপ করার সময় বলছিল আজ ওরা ঢাকায় ব্রেক করবে। এবার ফিরতে মাস 2 সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমন অবস্থায় যদি মায়া হৃদের কাছে পৌঁছানোর আগেই হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়া আর নিষেধ করা হবে না। ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালে উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দেয়, এটাও বলবে। মায়া এখন ওর স্বামীর খোঁজ করবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেদিনই খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে। তারপর হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করবে না। করবে না মানে করবেই না।
এই যাত্রায় মায়া ভাগ্য ভালো হয় রিক্সা থেকে নেমে হৃদের বিল্ডিং এর নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো 10-12টার মতো ছেলেপেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখে কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিকের ন্যায় জানালো হৃদ নিজের উপরে আছে, এখন রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠলো, দরজা নক করে দেখলো ভিতর থেকে দরজা খোলা, হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে দেখলো হৃদ সোফায় বসে সুচ পড়ছে। কারো উপস্থিতি টের পেতে হৃদ বেখেয়ালিভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ার সাথে। মায়াকে এর অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো, তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তরাক করে তাকালো দেয়াল ঘড়ি থেকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়া পরীক্ষা এখনো শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদয় বাসে কি করছে? হৃদ পুনরায় নিজের সুস্পরায় স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করবো না আমি। আপনি আমাকে সকালে এই কাগজপত্রগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। সেদিন আপনার চাওয়ার টাকাগুলো জোগাড় করতে পারবো, সেদিনই ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখে কথাগুলো বলল। হৃদ সুস পড়তে পড়তে মায়ের কথাগুলো যথাযথ অর্থ বুঝতে চাইল। হৃদের নামে করে হৃদ যে সকালে মায়ার থেকে কায়দা করে কাগজগুলো সাইন নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? ইনারি বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি? আজব। হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না, শুনতে না পাওয়ার মতো সুচ পরে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট মায়া বিরক্তর সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়া সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে। তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করলো না, কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। হৃদের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়া হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়োয় হৃদের দিকে না গিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজালো। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো, তাতে সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদ এখনো মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবির নামের মূল্য যদি উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাবে এই লুকোচুরি খেলাটা আর কতদিন এভাবে চলে। এই হাইডেন্সি খেলায় শুরু তার বউ কেটেছিল, এবার শেষটা তার বউকেই করতে হবে। হৃদ এ ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল না হৃদকে না বলে, ঠিক সেভাবেই বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এ বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার জন্য একটা হলো হাতের এই বক্সটা, কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে দিতে আওড়ালো, নিন খাও। হৃদের আদেশে মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি? আমি কেন? এটা তো আপনার, আপনি খান, নিন কুইক। মায়া একটু আমতা আমতা করলো, তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে নিল। হাতে গ্লাসটা নিল। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ের মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তায় আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাউর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণাক্ত শুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে? মায়ের জানা নেই, আর না জানতে চাই। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দেওয়া দরকার বলেই মায়া ছোট্ট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফার টেবিলের উপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে দিতে দিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তবে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে। কেবল চাবির রিংটা হাতে এক্সট্রা চাবি খুলে হাতে নিল, আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার, টেক ইট। বিষণ্ণে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্য বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথায় মায়ার নিকট কেমন হেয়ালি ঠেকলো। সে বুঝলো না বিষয়টা। ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটে কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য। অনিশ্চয়তা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতর চাবিটা ঢুকিয়ে রাখলো। আপাতত এই চাবিটা নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া।
একটা চাবি তো, সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট্ট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং অতি সত্বরপর্ণে পকেটে ঢুকিয়ে ফেললো। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়োয় মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, আমি কোনো ডিলে যেতে চাই না। মায়ের কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দুহাত ঘুষতে ঘুষতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে, ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ের মন ছটফট করছিল। অস্থিরতা হৃদের চোখে পড়ার মতো ছিল। বউয়ের এত ভালোবাসায় এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবে কারো দিশেহারা ছটফটের কারণ হতে পেরে হৃদ ভেতরে অদ্ভুত আনন্দ বোধ করলো। খুব কাছ থেকে মায়ের ছটফট দেখতে পারছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকলো না। মায়ের পরবর্তী আচরণে হৃদ ক্যান্সেল করতেই অস্বীকার করাতে দিশাহারা হলো মায়া। ঝরঝর করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ের উপর পড়লো। দু হাতে হৃদের দু পা চেপে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফিরিয়ে দিয়ে দেন। লোকটা এসবের কিচ্ছু জানে না। আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করিনি। আমার দ্বারা অন্য কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দেন, প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধতার নেই, হতবুদ্ধি হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে এমনটা হৃদের ঘুণাক্ষরে দাঁড়ানোতে ছিল না। মায়ের কান্না হাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বউয়ের ভালোবাসায় ভেতরটা ঠান্ডা অনুভব করলো। হৃদ ভাবলো সে হয়তো একটু বেশিই করে ফেলছে। বউর অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যি বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ের বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, হৃদের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদের ঠোঁট গুল করে ভেতরকার অস্থিরতা নিঃশ্বাস ছাড়লো। কপালে একপাশে চুল মায়াকে ক্রোধিত মুখটার দিকে তাকালো। স্বামী হিসেবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবলো। হৃদ নিজের সংশয় দূর করে মায়ের হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখলো। স্বামী হিসেবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করলো। যত্ন নিয়ে একটু মায়ের মাথায় আদরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছো তাকে খুঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদের কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যস্ত ততটুকুই, কিন্তু মায়ের রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝে হৃদের হাতটা জ্বালা দিয়ে মাথার উপর থেকে ফেলে তীব্র রাগে তেতে উঠে বলে, মায়া আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো না সেটা ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নই যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পেছনে ঘুরে বেড়াবে। আর না, আমায় ভালোবাসা এত ঠুনকু যে কারো কথায় নিজের স্বামী বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন, আমার আপনাকে পছন্দ না। মায়ের রাগ, মায়ের দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ের স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয় ভালোবাসে, ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ের স্বামী হতে পারে এই মেয়ে কল্পনাও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়ের স্বামীও হতে পারে। পুরোপুরি হৃদ সত্যিটা বলেনি, অথচ মায়া অল্প কথা শুনেই রিয়েক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝলো। এভাবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, এই সুযোগ কেন নেবে? মেয়েটা তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে। তারপরও বউ তা রাজি করে বউকে ছুবে না, না সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। এমনটা করার হৃদের দরকার নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ের স্বামী নয়, তখন কি করবে? এত এত ভালোবাসা থাকবে তো এই নারী তার প্রতি, নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে এই ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে, দূরে সরে যেতে চাইবে হৃদ খান থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে না কাউকে। তাকে এত আগ্রহ দিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে দিতে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সে এই নারীকে, তারপর ছাড়বে না। এতক্ষণ ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠেকল হৃদের নিকট। মায়া শক্ত অনলের দিকে তাকিয়ে তেতু গলায় বলল,
নিজের লিমিটেই আছি আমি। এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করবে, সারা জীবন তো দূর। শুধু চকলেট না, নিজের সব কিছুর সাথেই আমার সাথে শেয়ার করবে, তাও স্বেচ্ছায়। আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। তোমার ভাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চার বাপও আমি হব। এবার আউট। আপনার মতন নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্র কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ের উল্টাপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে মায়েকে শোধালো, এই যাবি তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার। কোনো ঢিলের কাগজ টাগজ আমার দিব না আমি। যাও। তারপরে যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাগজ চালাও, তাহলে আমাকে দিয়ে এই কাজ চালাও, ফুল সার্ভিস দেবো। তারপরও এখন বের হও। ভীষণ রাগ লাগছে আমার। কন্ট্রোল হারালে খুব খারাপ হবে তোমার। যাও। হৃদের কথায় মায়ের রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ বাসায় কেউ আমাকে খুব প্রস্তাব দেয়নি। মায়ের রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়ের হৃদকে ভালোবাসে না। এমনকি ভবিষ্যৎ স্বামী হিসেবেও হৃদের পরিচয় পেলে সে মায়ের এই ভালোবাসা থাকবে না, সেটাও হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে এই নারী তাকে পাগল বানাচ্ছে, সেটাকে দেখবে। হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে আগে কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাও না? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না। যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এ জীবনে পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি। এবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাটা শেষ করার আগে মায়া অনাকাঙ্ক্ষিত আক্রমণে শিকার হলো হৃদ। টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ যে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকম্বিত ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর আড়াআড়িভাবে হাত বাঁধল রক্ষা করতে। যার দারুণ মায়া ছুঁড়ে দেওয়া বাড়ি গ্লাসটা হৃদের হাতের কবজি আর কপালে লাগলো। এতে করে হৃদের হাত ঘড়ির কাজ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত বেরিয়ে কবজাতে চড়ালো। কপালটাও গ্লাসের কাছে লেগে আংশিক রক্ত গড়ালো। হৃদ মুখের উপর হাত রেখে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারলো বিষয়টি কি হয়েছে, তার সাথে ঠিক তখনই ধপধপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে, কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সবকিছু। মায়া না চাইতেও সেই কাজটা করে ফেলে। হৃদের চেপে রাখা রাগটা আরো বাড়িয়ে দিল নিজের অজান্তেই। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুমরা ছড়িয়ে পড়লো অসংখ্য কাচের টুকরোই। হৃদ রাগের বসে মুহূর্তের মাঝেই সুপার টেবিলের মাথার উপর তুলে আছাড় মারল সর্বজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙ্গা ছড়িয়ে পড়লো চারপাশে। মায়ের পায়েও গিয়ে বিঁধল সেই কাচের টুকরো কিছু। এবার রক্ত মায়ার পা থেকেও বেরোলো। বয়ে মায়া মৃত চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। অনাকাঙ্ক্ষিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরে চাইলে হৃদের বয়ে, কিন্তু তার আগে হৃদের শক্ত থাবায় পিষ্ট হয় সে। মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ের গলায়। চোখের পলকেই সেই হাত মায়াকে ছিটকে ফেললো সোফার উপর। ছটফট করা মায়া দুহাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়তে চাইলেই হৃদের হাতের বাঁধন আরো দৃঢ় হয়। মায়ের উরুর পাশে সোফায় হৃদ এক পা তুলে তাতে হাতের বর দিয়ে মায়ের উপর ঝুঁকে পড়ে রাগে রিরি করে দাঁতে দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনি আমি ভালো মানুষ হয়ে যাব? আর তুই সে সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে নুকুর উপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দেব। আজকে এই শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের জানাতে যে আমি কতটা খারাপ। মনে রাখিস। চলবে।